সুপ্রিয় শিক্ষার্থী, আজকে প্রিন্সিপালস অফ ফিন্যান্সের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসে আমি তোমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন শর্ট টার্ম ফিন্যান্সিংয়ের কস্ট অফ ট্রেড ক্রেডিট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটি হচ্ছে শর্ট টার্ম ফিন্যান্স অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। সেটি হচ্ছে দেখো যে কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার মানে হচ্ছে বাণিজ্যিক কাগজ। প্রথমে আসি যে বাণিজ্যিক কাগজ কি। দেখো তোমাদের জন্য আমি আগে লিখে রেখেছি যে বাণিজ্যিক কাগজ হলো মুদ্রা বাজার হতে অর্থাৎ মানি মার্কেট থেকে। বাণিজ্যিক কাগজ হচ্ছে মুদ্রা বাজার থেকে স্বল্পমেয়াদী অর্থায়নের জামানতবিহীন দলিল। এখানে কয়েকটি বিষয় আছে, কারণ মানি মার্কেট থেকে অর্থাৎ মুদ্রা বাজার থেকে স্বল্পমেয়াদী অর্থায়ন করে থাকি বাণিজ্যিক কাগজের মাধ্যমে। তারপরে আরেকটি হচ্ছে জামানতবিহীন দলিল। এখানে কিন্তু কোনো জামানত থাকে না, জামানতবিহীন একটা দলিল এটি, সেটি হচ্ছে বাণিজ্যিক কাগজ। তারপরে আবার অন্যভাবে বলা যায় বাণিজ্যিক কাগজের সংখ্যা যে বৃহদায়তন প্রতিষ্ঠান সমূহ স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজনে। দেখো আবারও আসছে যে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজনে বৃহদায়তন প্রতিষ্ঠান সমূহ স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজনে মুদ্রা বাজারে মানে মানি মার্কেটে জামানতবিহীন যে অঙ্গীকারপত্র বিক্রয় করে তাকেই বাণিজ্যিক কাগজ বলে। তাহলে এখানে জামানতবিহীনই কথাটি বলা আছে। আবার দেখো এখানে নতুন একটি বলছে অঙ্গীকারপত্র। অঙ্গীকারপত্র মানে প্রমিজরি নোট, ইংরেজিতে বলা হচ্ছে প্রমিজরি নোট। তাহলে বৃহদায়তন প্রতিষ্ঠান সমূহ স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজনে মুদ্রা বাজারে জামানতবিহীন যে অঙ্গীকারপত্র বিক্রয় করে তাকেই বাণিজ্যিক কাগজ বলে, তাকেই কমার্শিয়াল পেপার বলে। তো এখন আমরা বাণিজ্যিক কাগজের মেয়াদ সম্পর্কে একটু জানবো। প্রিয় শিক্ষার্থী, বাণিজ্যিক কাগজের মেয়াদ যেহেতু এখানে বলাই আছে যে একটি স্বল্পমেয়াদী অর্থায়ন শর্ট টার্ম ফিন্যান্স, তাহলে মেয়াদও নিশ্চয়ই উইদিন 1 ইয়ার বা 1 বছরের কম হবে, এটাই স্বাভাবিক। তো বাণিজ্যিক কাগজের মেয়াদ হচ্ছে আমেরিকাতে বাণিজ্যিক কাগজের মেয়াদ হচ্ছে 30 থেকে 270 দিন। সর্বনিম্ন 30 দিন আর সর্বোচ্চ হচ্ছে 270 দিন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাণিজ্যিক কাগজের মেয়াদ হচ্ছে 91 থেকে 180 ডেজ মানে 180 দিন, অর্থাৎ 91 দিন থেকে 180 দিন। তো এই হচ্ছে বাণিজ্যিক কাগজের মেয়াদ। বাণিজ্যিক কাগজ বিক্রয় পদ্ধতি, কিভাবে বিক্রয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, বাণিজ্যিক কাগজ বিক্রয় করা হয় দুই ভাবে। বাণিজ্যিক কাগজ দুই ভাবে বিক্রয় করা যায়। প্রথম হচ্ছে সরাসরি বিক্রয়। প্রথমটি হচ্ছে সরাসরি বিক্রয়, ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট সেলস। সরাসরি বিক্রয়, কোনো দালাল ছাড়া সরাসরি বিক্রয়ের ক্ষেত্রে সাধারণত খরচটা কম হয়ে থাকে। আরেকটি 2 নম্বর হচ্ছে ডিলারের মাধ্যমে বিক্রয়। ডিলারের মাধ্যমে বিক্রয় হলে কিছু খরচ এখানে যুক্ত হতে পারে, বা ডিলারের একটি খরচ আছে, সেই খরচটা এখানে যুক্ত হয়। তাহলে একটি হচ্ছে সরাসরি বিক্রয়, আরেকটি হচ্ছে ডিলারের মাধ্যমে বিক্রয়। প্রিয় শিক্ষার্থী, এখন বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করতে কিছু বিষয় আমাদের একটু মনে রাখতে হবে। সেই বিষয়গুলো আমরা একটু একটা করে লিখি। বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়ে যে বিষয়গুলো একটু মনে রাখতে হবে বা যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 1 নাম্বার। আবারও বলি, বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করতে যে বিষয়গুলো একটু তোমাকে মনে রাখতে হবে সেটি 1 নাম্বার, এটি স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। এটি স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস। 2 নাম্বার, ইহা অর্থাৎ বাণিজ্যিক কাগজ লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় হয়। ইহা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়। 3 নাম্বার, সাধারণত
সাধারণত লিখিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যই সাধারণত লিখিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যটাই বাণিজ্যিক কাগজের ব্যয়। এই তিনটা একটু মনে রাখবে যে সাধারণত লিখিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যটাই হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয়। তাহলে এখানে তিনটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটি স্বল্পমেয়াদী অর্থায়নের অন্যতম প্রধান উৎস। আর 2 নম্বর হচ্ছে ইহা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সাধারণত বিক্রি হয়। আর 3 নম্বর হচ্ছে সাধারণত লিখিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য বাণিজ্যিক কাগজের ব্যয়। ধরো এটা যদি বুঝাই, ধরো যে একটা বাণিজ্যিক কাগজ আমরা 1000 টাকা দাম, লিখিত মূল্য হচ্ছে আমাদের 1000 টাকা, কিন্তু আমরা বিক্রি করলাম 950 টাকা দিয়ে। এখন আমরা বাণিজ্যিক কাগজটি বিক্রি করলাম বা কমার্শিয়াল পেপারটি বিক্রি করলাম 950 টাকা দিয়ে। তাহলে এখন যে ক্রেতা সে আমার 950 টাকা দিয়ে একটি বাণিজ্যিক কাগজ ক্রয় করলো। পরবর্তীতে 3 মাস পরে বা 4 মাস পরে আমি যখন বাণিজ্যিক কাগজটি আলাদা তাদের কাছ থেকে ক্রয় করে নেব, যেটি আগে বিক্রয় করেছিলাম 950 টাকা ধরে, সেটি আমি 1000 টাকা দিয়ে ক্রয় করব। তাহলে মাঝখানে আমি বিক্রয় করেছিলাম 950 টাকা দিয়ে, আর এখন ক্রয় করতেছি 1000 টাকা দিয়ে। এই যে ডিফারেন্স 50 টাকা, এটি হচ্ছে আমার খরচ এবং এটি হচ্ছে যে ক্রয় করবে তার আয়। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এখন নেট সেলস ভ্যালু, নিট বিক্রয় মূল্য বের করার জন্য কিছু খরচ বাদ দিতে হবে। বাণিজ্যিক কাগজ নির্ণয়ে নিট বিক্রয় মূল্য অর্থাৎ নিট সেলস ভ্যালু যখন আমরা নির্ণয় করব তখন কিছু খরচ আমাদেরকে বাদ দিতে হবে। সেই খরচগুলো আমরা একটা একটা করে লিখি। 1 নাম্বার ট্রানজ্যাকশন ফি। 1 নম্বর হচ্ছে ট্রানজ্যাকশন ফি। 2 নম্বর হচ্ছে ফ্লোটেশন কস্ট। 2 নম্বর হচ্ছে ফ্লোটেশন কস্ট। 3 নম্বরে যেটি সেটি হচ্ছে রেটিং চার্জেস। রেটিং চার্জেস। 4 নম্বর হচ্ছে স্ট্যাম্প ডিউটিস। 5 নম্বর হচ্ছে ইস্যুইং and paying agent commission। ইস্যুইং এন্ড পেইং এজেন্ট কমিশন। তারপরে 6 নম্বর হচ্ছে ডিসকাউন্ট। এই খরচগুলো যদি থাকে তাহলে এই খরচগুলো নেট সেলস ভ্যালু নির্ণয় করতে গিয়ে তোমাকে বাদ দিতে হবে। তাহলে প্রথমটা কি? ট্রানজ্যাকশন ফি। 2 নম্বর হচ্ছে ফ্লোটেশন কস্ট, তারপর হচ্ছে রেটিং চার্জেস, তারপর হচ্ছে স্ট্যাম্প ডিউটিস, তারপরে ইস্যুইং এন্ড পেইং এজেন্ট কমিশন, তারপর হচ্ছে ডিসকাউন্ট। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবে, এই সবগুলো খরচ ধরা হবে অবশ্যই গায়ের মূল্য অর্থাৎ ফেস ভ্যালুর উপর। ফেস ভ্যালু যদি দেওয়া থাকবে তার উপর পার্সেন্টেজ কেটে, বা যদি আলাদাভাবে খরচ দেওয়া থাকতো, আর নাহলে পার্সেন্টেজ দেওয়া থাকলে ফেস ভ্যালুর উপরে এই পার্সেন্টেজগুলো কাটতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে কথা বলবো বা একটি অঙ্ক সমাধান করব। তার আগে আমরা দেখি যে বাণিজ্যিক কাগজের ব্যয় অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল পেপার কয়ভাবে নির্ণয় করা যায়। কস্ট অফ কমার্শিয়াল পেপার 3টি পদ্ধতিতে নির্ণয় করা যায়। কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয় করা হচ্ছে পদ্ধতি 3টা। প্রথমটা হচ্ছে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট। পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, এটাকে সংক্ষেপে বলা হয় পিপিআর। পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, পিপিআর। এই পিপিআর নির্ণয় করার সূত্র কি? তাহলে এই সূত্রটা একদম আমরা লিখে দিই। পিপিআর, এই পিপিআর নির্ণয় করতে হলে এখানে হচ্ছে এফভি মাইনাস এনএসভি ডিভাইড বাই এনএসভি ইনটু 100। এটি হচ্ছে পিপিআর অর্থাৎ পিরিয়ডিক পার্সেন্টেজ রেট নির্ণয় করার সূত্র। এখন এই যে পিপিআর
পিরিয়ডিক পার্সেন্টেজ রেট। এফভি মানে কি? এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু। এনএসভি মানে কি? নেট সেলস ভ্যালু। এটা হচ্ছে এনএসভি, আর নিচে এনএসভি দিয়ে ভাগ, তারপরে গুণ 100। এরপরে দুই নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। সেটিকে সংক্ষেপে বলবো APR, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এই APR বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট আমরা কিভাবে নির্ণয় করতে পারি? APR, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট নির্ণয় করার সূত্র হচ্ছে এটি আগের মতোই থাকবে, অর্থাৎ ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইড বাই এনএসভি, নেট সেলস ভ্যালু, ইনটু এখানে 360 মানে এক বছরে 360 দিন। তোমরা একটু মনে রাখবে যে এই হিসাব বিজ্ঞানের ভাষায় এক বছরে 365 দিন না ধরে 360 দিন ধরা হয়, 360। আর এখানে থাকবে এমপি। এমপি মানে হচ্ছে ম্যাচিউরিটি পিরিয়ড। আবারও মনে রাখো, এমপি মানে হচ্ছে ম্যাচিউরিটি পিরিয়ড ইনটু 100। এখন এই এফভি আগে যা শিখলাম সেটি ফেস ভ্যালু, এনএসভি মানে নেট সেলস ভ্যালু, এনএসভি নেট সেলস ভ্যালু, আর এমপি হচ্ছে ম্যাচিউরিটি পিরিয়ড। ঠিক আছে? তাহলে এই হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করার সূত্র। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থী আসি আলোচনায়, সেটা হচ্ছে অ্যানুয়াল ইফেক্টিভ রেট। অ্যানুয়াল ইফেক্টিভ রেট, অ্যানুয়াল ইফেক্টিভ রেট। এটার আরেকটা নাম হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, রেট সংক্ষেপে বলা হয় EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইফেক্টিভ রেট বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করার জন্য যে সূত্র সেটি হচ্ছে EAR সমান সমান ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এটি সমান সমান, আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব 1 প্লাস R টু দি পাওয়ার n মাইনাস 1, এরপরে ইনটু 100। এখন এই যে R সমান কি এবং n সমান কি, এই দুটি ছাড়া বাকি সবগুলো মোটামুটি সংখ্যা দেওয়া আছে। তো R সমান কি? আমরা এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করি যে এতটুকু, এই এতটুকু অর্থাৎ FV মাইনাস NSV ডিভাইড বাই NSV, এটি হচ্ছে R এর সূত্র। আর n এর সূত্র কি? n এর সূত্র হচ্ছে এই এতটুকু, অর্থাৎ 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড, এটা n এর সূত্র। তাহলে R এর সূত্র হচ্ছে এইটা, অর্থাৎ এই যে এইটা, এটুকু, আর n এর সূত্র হচ্ছে এটুকু। তাহলে R সমান সমান আমরা এটা বলবো, আর n সমান সমান আমরা এটা বলবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি অঙ্ক লিখব এবং সেই অঙ্কটি সলভ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সুবিধার্থে অঙ্কটি বোর্ডে লিখে রেখেছি। তো অঙ্কটি আমি একটু পড়ে বোঝার চেষ্টা করি, তারপরে সলিউশনের দিকে আগে। এখানে বলেছে দেখো, শাপলা ইস্যুস 90 ডেজ। এখানে শাপলা কোম্পানি ইস্যুস 90 ডেজ কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু ইকুয়াল টু টাকা 10,000। দেখো একটু খেয়াল করে যে ফেস ভ্যালু উইথ এ ফেস ভ্যালু, এই যে দেখো এখানে আছে কি ফেস ভ্যালু, with a face value টাকা 10,000. The simple annual interest rate on the commercial paper is 12%. এটা কি? ইন্টারেস্ট রেট, সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। এখানে খেয়াল করো যে সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 12%. and transaction fee 0.5%. এই এতটুকু তথ্য দেওয়া আছে। এই এতটুকু তথ্যের উপর তোমাকে নির্ণয় করতে হবে রিকোয়ারমেন্ট বলেছে তিনটি। একটি হচ্ছে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট পিপিআর, যেটা সূত্র আমরা দেখলাম একটু আগে, আর একটা হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর, তারপরে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই তিনটা রিকোয়ারমেন্ট, এই তিনটা আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। তো এখন এখানে রিকোয়ারমেন্ট 1 পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, আমরা এটি নির্ণয় করব।
তাহলে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট সংক্ষেপ আমরা কি বলবো, পিপিআর। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1 নাম্বার কি, উই নো দ্যাট, এভাবে শুরু করবো যে রিকোয়ারমেন্ট 1 উই নো দ্যাট পিপিআর সমান সমান, মানে কি পিরিয়ডিক পার্সেন্টেজ রেট সমান সমান আমরা যে সূত্রটা লিখলাম সেটা কি এফভি মাইনাস এনএসভি ডিভাইড বাই এনএসভি ইনটু 100। এখানে আমরা লিখে রাখবো যে এটা মানে কি এফভি সমান সমান কত টাকা 10,000। প্রিয় শিক্ষার্থী দেখো যে ফেস ভ্যালু ভ্যালু টাকা 10,000, মানে এফভি সমান সমান হচ্ছে 10,000। এখন এনএসভি সমান কি হবে, নেট সেলস ভ্যালু। তো নেট সেলস ভ্যালু বের করতে হলে তোমাকে এই 10,000 টাকা থেকে কস্ট যেটা আছে সেই কস্টটা মাইনাস করতে হবে। তাহলে এনএসভি আমরা কিভাবে বের করব, 10,000 টাকা মাইনাস টোটাল কস্ট। তাহলে 10,000 টাকা মাইনাস টোটাল কস্ট কিন্তু দুইটা, একটা হচ্ছে কি দেখো কমার্শিয়াল পেপার এই যে ইন্টারেস্ট 12%, আর একটা হচ্ছে 0.5% হচ্ছে ট্রানজাকশন ফি। প্রিয় শিক্ষার্থী 12% ইন্টারেস্ট এখানে যেটা বলা আছে তোমরা একটু খেয়াল করো যে এই যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কি বলা আছে অ্যানুয়াল, কিন্তু আমাদের ডিসকাউন্ট পিরিয়ডটা আমাদের যেটা এই ডেজ যেটা ইস্যু করছে কত 90 দিনের কমার্শিয়াল পেপার, কিন্তু ইন্টারেস্ট রেট দেওয়া আছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 1 বছরের। তাহলে আমাকে 3 মাসের অর্থাৎ 90 দিন 3 30 90 এই 3 মাসের ইন্টারেস্ট বের করতে হবে। 1 বছরের ইন্টারেস্ট 12% কেটে 1 বছরের বের হবে, কিন্তু 1 বছরেরটা ব্যবহার করা যাবে না, 3 মাসেরটা ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী 10,000 টাকার 12% কত হবে, 1200 টাকা। 10,000 টাকা 12% হচ্ছে 1200 টাকা। আমরা এখানে দেখাই যে 10,000 টাকা ইন্টু 12 ডিভাইড বাই 100, তাহলে এখানে কাটলে সমান সমান কত হচ্ছে 1200 টাকা। তাহলে 1200 টাকা যদি 12 মাসের হয় তাহলে 3 মাসের কত টাকা হবে, নিশ্চয়ই 300 টাকা। তাহলে এখানে টোটাল কস্ট হচ্ছে 300 প্লাস আরেকটি কস্ট আছে, সেটা কি কস্ট, এই যে 0.5% কি ট্রানজাকশন ফি। তাহলে 10 ট্রানজাকশন ফি হচ্ছে 0.5%, এখানে কিন্তু আর অ্যানুয়াল বলা নাই। তাহলে ট্রানজাকশন ফি 0.5% যদি আমরা কাটি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখি যে ট্রানজাকশন ফি এখানে 10,000 টাকা ইন্টু 0.05%, তাহলে 0.05%, তাহলে আমাদের 10,000 টাকা 0.5% কত হলো 50 টাকা। প্রিয় শিক্ষার্থী 10,000 টাকা 0.5% হচ্ছে 50 টাকা, এই যে 50 টাকা। তাহলে আমরা 10,000 টাকা থেকে মাইনাস করবো কত, 350 টাকা। তাহলে 10,000 টাকা থেকে 350 টাকা মাইনাস করলে কত হবে, 9,650 টাকা। 9,650 টাকা, এই 9,650 টাকা আমাদের বের হলো কি এনএসভি। তাহলে এখানে আমরা দেখি ফেস ভ্যালু আমাদের কত, 10,000 টাকা মাইনাস এনএসভি কত বের হলো 9,650 টাকা ডিভাইড বাই 9,650 টাকা এনএসভি ইন্টু 100। তাহলে এই যদি হয় তো 10,000 টাকা থেকে 9,650 টাকা মাইনাস করলে এখানে কত হবে, 350 ডিভাইড বাই 9,650 ইন্টু 100। এখন 350 কে 9,650 দিয়ে ভাগ করলে কত হবে, দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে বের হবে 3.63%। এটা ক্যালকুলেশন তোমরা একটু করে নিবা যে দেখো 350 ভাগ 9,650 গুণ 100, তাহলে কত হবে 3.63%। এটি হচ্ছে আমাদের পিপিআর মানে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1টা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাব রিকোয়ারমেন্ট 2 তে। রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 উই নো দ্যাট। রিকোয়ারমেন্ট 2 তে আমাদের কি বলা ছিল প্রিয় শিক্ষার্থী, এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতে হবে। তাহলে এপিআর সমান সমান আমরা কি বলবো,
এপিআর সমান সমান তো সূত্রে আমরা দেখেছি, সেটি হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ডিভাইড বাই নেট সেলস ভ্যালু ইনটু, এরপরে আমরা এই যে 360 কে আমরা ভাগ দেব কি দিয়ে, এমপি ম্যাচিউরিটি পিরিয়ড, এমপি ইনটু 100। তো এমপি সমান হচ্ছে ম্যাচিউরিটি পিরিয়ড, ম্যাচিউরিটি পিরিয়ড কতদিন, 90 ডেজ। ম্যাচিউরিটি পিরিয়ড আমাদের হচ্ছে 90 ডেজ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই মানগুলো আমরা এখানে যদি বসাই দিই, তাহলে এটা আবার নতুন ভাবে লিখতে হবে, বা যদি তুমি এটা প্রথমে এমপি সহকারে লিখো তাহলে নতুন ভাবে লিখতে হবে না। তাহলে এমপি হচ্ছে কত আমাদের 10,000 টাকা, এনএসবি হচ্ছে 9,650 টাকা, এনএসবি 9,650 ইনটু 360 যা আছে তাই, এমপি ম্যাচিউরিটি পিরিয়ড হচ্ছে 90 ইনটু 100। আচ্ছা, এখন আমরা এখানে দেখি, তাহলে 10,000 থেকে 9,650 মাইনাস করলে কত হবে, 350 ডিভাইড বাই 9,650 ইনটু 360 কে 90 দিয়ে ভাগ করলে কত হবে 4। প্রিয় শিক্ষার্থী, 360 কে আমরা যখন 90 দিয়ে ভাগ করব তখন হবে হচ্ছে 4 ইনটু 100। এখন এটাকে এটা দ্বারা ভাগ দেব, ভাগ দিলে আমাদের আসবে কি 0.0363 ইনটু 4 ইনটু 100, তাহলে আমাদের বের হবে হচ্ছে 14.52%। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। শিক্ষার্থী, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট তাহলে আমাদের বের হলো কত, 14.52%। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমাদের যাব হচ্ছে রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3, প্রিয় শিক্ষার্থী, রিকোয়ারমেন্ট 3 আমরা কি লিখব, উই নো দ্যাট EAR ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র কি, 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো যে এই যে r এবং n, এই r এবং n এর মান আমরা ওখানে এখানে লিখে দেব, যে r কিভাবে বের হবে এবং n কিভাবে বের হবে সেটা এখানে আমাদের লিখে দিতে হবে। আমরা r যদি বের করতে চাই তাহলে তোমাদের বলেছি যে fv মাইনাস nsb ডিভাইড বাই nsv, আর যদি n বের করতে চাই তাহলে 360 ডিভাইড বাই ম্যাচিউরিটি পিরিয়ড। তাহলে r এর মান ওখান থেকে বের হবে, n এর মান এখান থেকে বের হবে। তাহলে আমরা একটু লিখে দিই 1 প্লাস r এর মান এর আগে আমরা ক্যালকুলেশন করেছি, অর্থাৎ প্রথমে রিকোয়ারমেন্ট এ তে যে ক্যালকুলেশন করলাম সেখানেই দেখছো। তাহলে 0.0363 টু দি পাওয়ার n, n এর মান কি 360 কে যখন আমরা ম্যাচিউরিটি পিরিয়ড অর্থাৎ 360 ডিভাইড বাই 90 তখন আমাদের কি বের হবে 4, তার মানে পাওয়ার হচ্ছে n এর মান হচ্ছে 4 মাইনাস 1 ইনটু 100। এখন আমরা এই এক যদি এর সাথে যোগ করি তাহলে কি হবে, 1.0363 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইনটু 100। এখন 1.1532 মাইনাস 1 অর্থাৎ 1.1532 থেকে 1 মাইনাস করলে দাঁড়াবে 0.1532, তারপরে ইন্টু 100। এখন 0.1532কে 100 দ্বারা গুণ করলে আসবে 15.32%। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে আজকে আমরা এ পর্যন্তই। আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম। আগামী ক্লাসে কস্ট অফ কমার্শিয়াল পেপার সম্পর্কে বা এই বিষয়ে আরও ক্লাস নেব তোমাদের। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।